বিজেপির মধ্যে একটা বিদ্রোহ অনেক আগে থেকেই চলছিল। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা বিজেপিতে পুরো জিনিসগুলোই কন্ট্রোল করেছে বিপ্লব দেব। ওর নিজের লোকেদের বসিয়েছে চারিদিকে এবং অন্য কাউকে কোনো কাজই করতে দেওয়া হয়নি 2-2.5 বছর ধরে। তো এই জন্য যে লেটেস্ট পলিটিক্যাল ডেভেলপমেন্টটা এখন ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে যে আজকের দিনের রিপোর্ট অনুযায়ী যে বিজেপিতে 27 থেকে 28 জন এমএলএ অফিসিয়ালি বিপ্লব দেবের বিরুদ্ধে চলে গেছে। অফিসিয়ালি মিনস ওরা কাগজে কলমে হাইকমান্ডের সাথে যোগাযোগ করে মানে পুরো বিরুদ্ধে চলে গেছে। আর আজকের আপনারা একটা ডেভেলপমেন্ট জানেন যে এমএলএ রামপ্রসাদ পালের বাড়িতে বিজেপির 18 জন এমএলএ মিট করেছেন। এতে জিষ্ণুদেব বর্মন থেকে সুদীপ বর্মন থেকে সবাই আছেন ওখানে। এবং এছাড়া এই 18 জনের ছাড়া আরো 9-10 জন মানে 27 থেকে 28 জন এমএলএ এখন বিপ্লব দেবের বিরুদ্ধে অফিসিয়ালি চলে গেছেন। তো এদের একটাই দাবি যে দিল্লিতে যেটা ওরা ডিমান্ড করে এসছেন জেপি নাড্ডা এবং বিজেপি লিডারশিপের কাছে, যে এই মূর্খ মন্ত্রী মানে এই মূর্খ সিএম যে মুখ্যমন্ত্রীর পদে বসে আছে বিপ্লব দেবকে যদি পদ থেকে না সরানো হয়, বিজেপি পার্টির ভবিষ্যৎ শেষ, আমাদেরও ভবিষ্যৎ শেষ। আমরা বিপ্লব দেবের আন্ডারে আর আমরা কাজ করতে পারবো না। তো গুড নিউজ হলো বন্ধুরা যে দিল্লিতে বিজেপির যে টপ লিডারশিপ ওরা এই দাবি মেনে নিয়েছে এবং এরাও সিক্রেট রিপোর্ট ত্রিপুরা থেকে আনিয়েছে। এটা ত্রিপুরার আরএসএস বলুন বা বিভিন্ন জায়গা থেকে ওরা রিপোর্ট নিয়েছে যে বিপ্লব দেব কি করেছে গত 2-2.5 বছরে কি করেছে ত্রিপুরা। তো এই রিপোর্টে দেখা যাচ্ছে যে সবাই নেগেটিভ রিপোর্ট দিয়েছে বিপ্লব দেবের বিরুদ্ধে। যে মানে আমি যে রিপোর্টের কথা বলছি এটা বিজেপি পার্টির ভেতরের রিপোর্ট, আরএসএস এর রিপোর্ট। এছাড়া ত্রিপুরায় আরো আছে কিছু অথরিটি তাদের রিপোর্ট, এছাড়া আইবির রিপোর্ট, বিভিন্ন রিপোর্ট গেছে ত্রিপুরা থেকে দিল্লিতে যে বিপ্লব দেবের পারফরমেন্স কি চলছে, কি করে ও চালাচ্ছে স্টেটটাকে, এবং প্রত্যেকটা রিপোর্টই নেগেটিভ রিপোর্ট গেছে বিপ্লব দেবের বিরুদ্ধে। তো এটা শুধু মনে করবেন না বন্ধুরা যে খালি এমএলএরা বিদ্রোহ করেছে বলে বিপ্লব দেবকে সরানো হবে। বিজেপি পার্টি, অমিত শাহ, জেপি নাড্ডা ত্রিপুরা থেকে সিক্রেট রিপোর্ট অলরেডি নিয়েছে। ওরা পেয়েছেন রিপোর্টগুলো এবং এই রিপোর্টগুলো গেছে আরএসএস থেকে গেছে, এই রিপোর্টগুলো আইবি থেকে গেছে, আর এছাড়া আরো কনস্টিটিউশনাল অথরিটি আমি নামগুলো বলছি না ওদের থেকে গেছে। যে রিপোর্টগুলোই গেছে দিল্লিতে ত্রিপুরা থেকে বিজেপির ভেতরের লোকজন থেকে, এই রিপোর্টটা পুরোটাই নেগেটিভ রিপোর্ট গেছে বিপ্লব দেবের বিরুদ্ধে। তো ওকে যে সরানো হবে এটা ত্রিপুরার এমএলএরা মানে দিল্লি গিয়ে দরবার করার অনেক আগে থেকেই ডিসকাশন চলছে যে এরকম একদম মূর্খকে যদি মুখ্যমন্ত্রীর পদে রাখা হয় ত্রিপুরায়, যে নাকি প্রত্যেক সপ্তাহে আমাদের নাক কাটাচ্ছে সারা ভারতবর্ষে। একদিন বলছে পাঞ্জাবি জাটদের বুদ্ধি নেই, আরেকদিনও বলছে হাঁস অক্সিজেন দেয়, আরেকদিনও বলছে মহাভারতের যুগে ইন্টারনেট আছে, আরেকদিনও বলছে ডায়না হেডের নাকি বিশ্ব সুন্দরী হওয়ার যোগ্য না। তো এই যে একটা অপদার্থ যে নাকি কিছুই জানে না, যে মানে বাসে যে ফুল আসে 10 বছরে বা 20 বছরে একবার, সেটাও এই মূর্খ জানে না। এবং এই বাসে ফুল এলে যে বাঁশ গাছ ধ্বংস হয়ে যায় এবং লোকেরা হাই হাই করে, সেটারও ওর মাথায় নেই। ও সবাইকে বলছে যে বাঁশের ফুল থেকে চাল হবে, বাঁশের কুরুল দিয়ে বিস্কিট হবে, ত্রিপুরা উন্নতি হবে, তারপর জোর গলায় বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তো এই যে একটা মূর্খ বসে আছে ক্ষমতায়, এই মূর্খামির কারণে দিল্লির সেন্ট্রাল লিডারশিপও বুঝতে পারছে যে আমাদের নাক কাটা যাচ্ছে বিপ্লব দেবের কারণে সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে মিডিয়াতে একটা হাস্যকর বস্তু হয়ে গেছে। বিজেপির মধ্যে সব থেকে হাস্যকর বস্তু এখন হলো বিপ্লব দেব, ত্রিপুরার সিএম। কারণ এরকম মেমো ফ্যাক্টরি ত্রিপুরা না সারা ভারতবর্ষ দেখেনি, যে এত বড় একটা মূর্খ যে মুখ খুললে পরেই মূর্খামি শুরু হয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে এর ব্যাপার। তারপর আপনারাও লেটেস্ট মূর্খামি খুব ভালো করে জানেন যে কদিন আগেও বলেছে যে মুম্বাই এবং হায়দ্রাবাদ থেকে নাকি ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো, জিবি হসপিটাল অনেক ভালো। অথচ এই মূর্খ জিবি হসপিটালে ইচ্ছে করলে 5-10 মিনিটেও যেতে পারে, ওখানে অক্সিজেনের অভাবে ডেলি লোক মারা যাচ্ছে। ওখানে জিবি হসপিটাল এখন একটা নরক হয়ে গেছে, একটা নরক।
ওখানে মানুষ রুগী ওখানে ভয়ে ঢুকতে চায় না। ওখানে ওখানে অক্সিজেনের পাইপলাইন গত ফেব্রুয়ারি মাস থেকে লিক চলছে, এখন অবধি শয়ে শয়ে রুগী মারা গেছে বিভিন্ন রোগের এমার্জেন্সি। কিন্তু এই মূর্খ এখনো বলে যাচ্ছে যে ত্রিপুরার জিবি হসপিটাল আর স্বাস্থ্য ব্যবস্থা মুম্বাই হায়দ্রাবাদের থেকে অনেক ভালো। তো কতটা মাথাতে কোনো মানে আমি তো বলবো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা মেন্টাল ডিজিজ থাকলে পরে যে এইভাবে মূর্খের মতো সে কথা বলতে পারে যে ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা জিবি হসপিটাল কি বলে মুম্বাই হায়দ্রাবাদ থেকে অনেকটা বেটার। তো এই জন্য একটা জিনিস বোঝা যাচ্ছে যে গত 2.5 বছরে যে বিপ্লব দেবের কোনো মানসিক রোগ 100% আছে। এটা দিল্লিতেও বিজেপি লিডারশিপও বুঝতে পেরেছে যে ওর মধ্যে একটা মানসিক রোগ, একটা মেন্টাল ইমব্যালেন্স ওগুলো আছে। এছাড়া প্রত্যেক সপ্তাহে বিভিন্ন কমেন্ট করেও বিজেপি পার্টির নাক কাটাচ্ছে। আপনারা ত্রিপুরা তো ভুলে যান, যে কোনো পার্টি একটা পলিটিক্যাল বেনিফিট বা বিভিন্ন রকম লাভের জন্য ওরা পলিটিক্সে থাকে। হ্যাঁ, কেউ আদর্শের জন্য পলিটিক্সে নেই আজকালকার যুগে, সবাই নিজের নিজের ধান্দাতে আছে পলিটিক্সে। তো এই যে পলিটিক্সে একটা লোক যদি এখন বার্ডেন হয়ে যায় যে নাকি প্রত্যেক সপ্তাহে নাক কাটাচ্ছে বিজেপি পার্টির, তো বিজেপি পার্টি কতদিন রাখবে এই মূর্খকে মুখ্যমন্ত্রীর পদে? তো এই হচ্ছে গিয়ে প্রবলেম। তো এই জন্য দিল্লিতে অলরেডি পলিসি ডিসিশন নেওয়া হয়ে গেছে যে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদে আর রাখা হবে না। কতদিন কবে চেঞ্জ করা হবে? নভেম্বরের 25 বলবো, 25-26 ওই সময়টাতে, মানে নভেম্বরের লাস্ট উইকে ত্রিপুরাতে দিল্লি থেকে অবজারভার আসছে বিজেপি। অবজারভাররা প্রত্যেক এমএলএ কে ডেকে ডেকে ওরা মিটিং করবে এবং ওই মিটিং এ ওরা ইনপুট নেবেন যে কাকে পরবর্তী মুখ্যমন্ত্রী বানানো হবে এবং বিপ্লব দেবের মানে পুরো ওখানে পারফরমেন্স রিপোর্ট থেকে সবকিছু ওরা জানবেন। তো এটা হতে যাচ্ছে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ত্রিপুরার বিজেপি এমএলএরা দিল্লি যাওয়ার 1 মাস আগে আমি লাইভে বলেছিলাম যে ত্রিপুরা বিজেপিতে বিশাল বিদ্রোহ চলছে, মুখ্যমন্ত্রী পাল্টানোর জন্য বিজেপির পার্টির একটা বড় অংশ এখন উঠে পড়ে লেগেছে। এবং আমার লাইভে এই কথা বলার ঠিক 1 মাস পরে দিল্লিতে কিন্তু গেছেন বিজেপি এমএলএরা। তো তারপর কি হতে যাচ্ছে যে বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডা এবং বিজেপির যারা হায়ার আপস সুনীল দেওধর যারা আছে, ত্রিপুরার আগে প্রভারী ছিলেন এখনো আছেন, ওরা দিল্লি থেকে অবজারভার পাঠাচ্ছেন ত্রিপুরাতে, যারা নাকি সব এমএলএর সাথে কথা বলবে, বিজেপি এমএলএর সাথে কথা বলবে এবং নিয়ে নতুন লিডার ঠিক করবে যে কে নেক্সট সিএম হবে। কিন্তু বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর এটা কিন্তু ডিসিশন হয়ে গেছে, পলিসি ডিসিশন ইজ ওভার। কখন সরানো হবে, এটা কি এডিসি ইলেকশনের আগে হবে সরানো, বা এখন সরালে ইন্ডিয়াতে মিডিয়াতে এবং অন্যান্য স্টেটের ইলেকশন যেমন বিহারের ইলেকশন গেল, এরকম কি মানে গেল না বিহারের ইলেকশনের রেজাল্টের পরে, তো অন্যান্য স্টেটের ইলেকশনে কি এফেক্ট হতে পারে বিপ্লব দেবকে সরালে, ওই জন্য সেন্ট্রাল লিডারশিপ বিজেপির ওরা সময় দেখবে। কিন্তু ডিসিশন অলরেডি নেওয়া হয়ে গেছে যে ওকে সরানো হবে, বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী আর থাকছে না। হ্যাঁ, হয়তো হতে পারে আরো কয়েক মাস থাকবে, কিন্তু বিজেপির হায়ার আপ এই ডিসিশনটা নেবে। আর বন্ধুরা, আপনারা আজকে সবাই দেখেছেন যে রামপ্রসাদ পালের বাড়িতে বিজেপির 36 জন এমএলএ এর মধ্যে 18 জন এমএলএ আজকে মিটিং করেছে। তো আপনারা যদি সোজা মানে অঙ্কের হিসাব করেন, ধরুন সেন্ট্রাল অবজারভার এসে ত্রিপুরাতে এসে বিপ্লব দেবকে সরালো না, তারপর কি হবে? সরাবে তো মানে 100% শিওর যে বিপ্লব দেবকে রিপ্লেস করা হবে, ওই জন্য আসছে সেন্ট্রাল অবজারভাররা। কিন্তু আপনারা দেখুন ত্রিপুরা অ্যাসেম্বলিতে 60টা সিটের অ্যাসেম্বলিতে মেজরিটি থাকতে গেলে 31 ভোটস লাগে, 31 এমএলএ লাগে, মানে মেজরিটি লাগে। তো এখন যদি 16 জন এমএলএ থাকে সিপিএম এর, আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন 18 জন এমএলএ বিপ্লব দেবের বিরুদ্ধে, তাহলে 16 আর 18তে আপনারা যোগ দিন, দেখুন সংখ্যাটা কি। বিপ্লব দেবকে বিরুদ্ধে যদি নো কনফিডেন্স মোশন আনা হয় অ্যাসেম্বলিতে,
খালি 31টা ভোট লাগবে বিপ্লব দেবের গভর্নমেন্ট ফেলে দিতে, জাস্ট 31 ভোটস। 31 এর ভোটস এর মধ্যে সিপিএম এর অলরেডি আছে 16টা সিট, আর লাগে 15টা ভোট লাগে। তো 15টা ভোট তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে 18 জন এমএলএ গিয়ে মিটিং করেছে রামপ্রসাদ পালের বাড়িতে, আর এই 18 জন ছাড়া আরো আছে, আরো মানে 9-10 জন আছে বিপ্লব দেবের বিরুদ্ধে। তাহলে বিপ্লব দেবের সাথে আছে কে? বিপ্লব দেবের সাথে আছে রতনলাল, আরো কয়েকজন আছে যারা নাকি এখন কিছু কি বলে প্রসাদের কিছু ভোগ পাচ্ছে। তো এরা ছাড়া বিপ্লব দেবের সাথে কিন্তু এখন কিন্তু আর কেউ নেই। তা আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতে, যে 18 জন বিজেপির এমএলএ রামপ্রসাদ পালের বাড়িতে গিয়ে মিটিং করেছে। ওখানে জিষ্ণুদেব বর্মন, সুদীপ বর্মন থেকে শুরু করে সবাই ওখানে আছে। এটার মানে কি? এটার মানে হলো বিজেপি এমএলএদের বেশিরভাগ অংশ দিল্লি থেকে অলরেডি ওরা পাঠিয়েছে চিঠি, দিল্লি থেকে সিগন্যালও পেয়েছে যে বিপ্লব দেবকে সরানো হচ্ছে। তা আপনারা বুঝতে পারছেন যে বিপ্লব দেবের বিরুদ্ধে যদি কালকে অ্যাসেম্বলিতে, কথাতে বলছি, যদি আগামীকাল ত্রিপুরা অ্যাসেম্বলিতে বিপ্লব দেবের বিরুদ্ধে যদি নো কনফিডেন্স মোশন আনা হয়, 60টা সিটের অ্যাসেম্বলিতে 16টা তো অলরেডি আছে সিপিএম এর, আর মাত্র 15টা ভোট লাগবে বিপ্লব দেবকে টেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামাতে। ঠিক 15টা ভোট লাগবে। আজকে আপনারা দেখছেন 18 জন এমএলএ ওপেনলি ওর বিরুদ্ধে একসাথে জোট হয়েছে, আরো আছে 18 ছাড়া। এখন ত্রিপুরা বিজেপির 27-28 জন এমএলএ বিপ্লব দেবের বিরুদ্ধে অফিসিয়ালি চলে গেছে। আর এছাড়া অ্যাসেম্বলিতে যদি নো কনফিডেন্স মোশন আনা হয়, আমি কথাগুলো কেন বলছি, ধরুন নভেম্বরের শেষ সপ্তাহে সেন্ট্রাল অবজারভাররা আসলেন দিল্লি থেকে। ওরা এসে, কারণ অনেক কোটি কোটি টাকা সুটকেসের লেনদেন চলছে এখন চারিদিকে, বিপ্লব দেব রতনলাল করাচ্ছে, কিন্তু এতে কোনো সাকসেস আসছে না এখনো অবধি। তো এই কারণে আপনারা আজকে সারা ত্রিপুরার লোকেরা দেখতে পাচ্ছেন যে বিজেপি পার্টির 18 জন এমএলএ রামপ্রসাদ পালের বাড়িতে আজকে মিটিং করেছে। তো মিটিং এর কারণ কি? মিটিং এর কারণ যে সেন্ট্রাল অবজারভাররা যে আসছে কয়েকশো, মানে আর কত 3 সপ্তাহের মধ্যে আসছে, ধরে নিন নভেম্বর 24-25-এর মধ্যে ওরা থাকবে ত্রিপুরাতে আশা করা যাচ্ছে। সেন্ট্রাল অবজারভাররা আসার আগেই যে কে মুখ্যমন্ত্রী হবে, কিভাবে হবে, তো ওইসব কথাবার্তা নিয়ে ডিসকাশন গুলো এখন থেকে শুরু হয়ে গেছে। তো আপনারা বন্ধুরা একটা জিনিস বুঝতে চেষ্টা করুন, যারা বিপ্লব দেবের আইটি সেল চালাচ্ছেন সেক্রেটারিয়েট থেকে, বা যারা নাকি এখনো ভাবছেন যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকবেন সারা জীবন, আপনাদের জন্য আমি এটাই বলতে চাই, আপনারা বাস্তবটাকে দেখুন। বাস্তবটা এখন কি হচ্ছে? বাস্তব হচ্ছে ত্রিপুরা অ্যাসেম্বলিতে 60টা সিট আছে, ওটাতে 16টা সিট অপোজিশনের। এছাড়া গভর্নমেন্ট যদি মেজরিটি নিয়ে টিকতে চায় 31 সিটস লাগে। 31 সিটস মানে ওই 16টার সাথে 15টা যোগ হলে 31 ভোট যদি এগেনস্টে যায় বিপ্লব দেবের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশনে, গভর্নমেন্ট ফিনিশ, গভর্নমেন্ট পড়ে যাবে সাথে সাথে। তার মানে কি হচ্ছে, বিজেপি হাইকমান্ড খুব ভালো করে জানে যে বিপ্লব দেবকে যদি না সরানো হয় বিজেপি গভর্নমেন্ট পড়ে যাবে, এটা হতে যাচ্ছে। তো এই জন্য অলরেডি দিল্লি থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে এই মূর্খকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হবে, এবং সরানোর সাথে সাথে নতুন সিএম সিলেক্ট করা হবে। এখন অবধি যা খবর আমি পেয়েছি, বিজেপি হাইকমান্ডের দিল্লিতে ওদের চয়েস হচ্ছে চিফ মিনিস্টার ক্যান্ডিডেটের জন্য জিষ্ণুদেব বর্মন, এবং জিষ্ণুদেব বর্মন ছাড়া বাকি সুদীপ বর্মন এবং রামপ্রসাদ পাল সবাইকেই ইম্পর্টেন্ট মিনিস্ট্রি পোস্টে রাখা হবে। কিন্তু যতটুকু আমি এখন অব্দি আপডেট পেয়েছি যে ওদের চয়েস হচ্ছে জিষ্ণুদেব বর্মন সিএম পোস্টের জন্য। তো এখন ত্রিপুরার পলিটিক্যাল ডেভেলপমেন্টটা যেটা হতে যাচ্ছে আগামী কয়েক সপ্তাহে, এটা হলো যে দিল্লি থেকে সেন্ট্রাল অবজারভাররা আসবেন নভেম্বরের লাস্ট উইকে আশা করা যাচ্ছে। তারপর তারা প্রত্যেকটা এমএলএ এর সাথে 1-to-1 কথা বলবেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন 18 জন এমএলএ ওর বিরুদ্ধে, আরো 10 জনের মতো পেছন থেকে বিরুদ্ধে।
সবার সাথে কথা বলবেন, ওখানে লিডার ঠিক করা হবে, কে নতুন মুখ্যমন্ত্রী হবে, তারপর নতুন মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করা হবে, তারপর বিপ্লব দেখবে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামানো হবে। তো আশা করা যাচ্ছে যে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে লেটেস্ট বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্রিপুরাবাসী দেখবেন যে এই মূর্খ আর মুখ্যমন্ত্রীর পদে আর নেই।